হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কি নতুন ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। আশা করি আপনাদের ড্রামাটি অনেক ভালো লাগবে। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেল অ্যান্ড ফিমেল লিডকে দেখি, যেখানে মেল লিড সাংয়ান আমাদের হিরোইনকে জিজ্ঞাসা করে, আমি কি শুধুমাত্র তোমার জন্য এক ব্যাকআপ অপশন ছিলাম? বাট ইরফানের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। আর তাকে এমন চুপ থাকতে দেখে সাংয়ান তার উত্তর পেয়ে যায় আর তাকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। এরপর 6 বছর কেটে যায় অ্যান্ড এখন আমাদের হিরোইন এক রিপোর্টার ছিল আর বর্তমানে সে একটি ইললিগাল বিজনেসের রিপোর্টিং করে নিজের কালিগ সুজওয়ানের সাথে যাচ্ছিল। তখন একটি লাল কার তাদের সামনে চলে আসে আর ওই কার থেকে এক দম্পতি তাদের থেকে সমস্ত প্রমাণ নিয়ে চলে যাচ্ছিল, কারণ এই দুই দম্পতি ইললিগাল বিজনেসের সাথে জড়িত ছিল আর তারা তাদের নিউজ ম্যাটেরিয়াল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে ইরফানের সুপারভাইজার তাকে বলছিল, হতে পারে তুমি ট্রেডিশনাল পেপার মিডিয়া ইহেতে দিল্লিতে খুব ভালো কাজ করেছো, বাট যদি তুমি এইখানে না অ্যাডজাস্ট করতে পারো তাহলে প্রফেশনাল পিরিয়ডের আগে হয়তো তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। প্রেজেন্ট টাইমে ওই লাল গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। তার কালিগ জোয়াং এই সব কিছু রিপোর্টিং করতে চাইছিল, বাট ইরফানের জন্য রিপোর্টিংয়ের থেকে কোনো মানুষের জীবনের দাম অনেক বেশি ছিল। এরপর আমরা তাকে বাসায় দেখি, যেখানে সে বাত নিচ্ছিল। তখনই পর্দার আড়ালে তার কিছু অস্বাভাবিক মনে হয় আর বাইরে যখন যায় সামনে সে তার এক প্রতিবেশীকে দেখতে পায় আর এই পেশেন্টটাকে দেখে মনে হচ্ছিল না সে এতটাও ভালো। সে ইরফানকে বলে, আরে আমি তো আমার পোশাক আশাক ধুচ্ছিলাম, সবসময় তুমি মিছিমিছি ল্যান্ডলর্ডকে কমপ্লেন জানাও, কিন্তু তুমি কি ভেবেছো তোমার এমন বলাতে আমি ভয় পেয়ে যাব? ইরফান চুপচাপ নিজে রুমে চলে যায় আর ভালো করে দরজা লক করে ঘুমানোর চেষ্টা করে, বাট একটি ট্রমা যা তাকে শান্তিতে রাতে ঘুমোতে দেয় না। সেই জন্য সে রাতে দেরি করে ঘুমোয় আর সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। দুপুরে 2টো বাজে, তখন কারোর কলে তার ঘুম ভাঙে আর আমরা জানতে পারি এটা তো তার ফ্রেন্ড চাও ছিল। অ্যান্ড সে তাকে বলে, তুমি জানো আজ আমার কার সাথে দেখা হয়েছে? আমাদের স্কুলের ভাইস মনিটরের সাথে। বাট সকাল থেকে ডেলিভারি করতে করতে আমার হুলিয়াই খারাপ হয়ে গিয়েছে। সত্যি কত এম্বারাসিং মোমেন্ট ছিল। চলো আজ কোথাও আমরা ঘুরতে যাই, তুমি ইদানিং খুবই ওভারটাইম কাজ করছো, চলো বেড়াতে গেলে তোমারও মুড ফ্রেশ হয়ে যাবে। পাশেই নতুন একটি বার খুলেছে, আমি শুনেছি ওখানে ম্যানেজার নাকি খুবই হ্যান্ডসাম, তাই চলো ওখানে যা যাক, তোমার বোরিং লাইফে একটু আনন্দের ঢেউ আসতে দাও। বাট ইরফানে তো এইসবে একদমই ইন্টারেস্ট ছিল না, বাট চাও এর এত বেশি জোর করায় সে শেষমেশ হ্যাঁ বলেই দেয় আর নাইটে তারা ওই বারে যায়। আর এখানে আসে মাত্রই চাও তো ওই ম্যানেজারকেই খুঁজে যাচ্ছিল, বাট তাকে দেখতে না পেয়ে তারা অর্ডার করা শুরু করে। এখানে চাও বলে, আজ আমার যে ভয়েস মনিটরের সাথে দেখা হয়েছিল সেও নানবু ইউনিভার্সিটি থেকেই তার পড়াশোনা কমপ্লিট করেছে। সে আর তোমার ক্লাসমেট সাংয়ান একই ক্লাসে ছিল। সাংয়ানের নাম শুনে তো ইরফান কিছু মুহূর্তের জন্য যেন ফ্রেশ হয়ে যায়। তখন এখানে তারা একটি হ্যান্ডসাম ছেলের ব্যাগ দেখতে পায়। সেও সম্পূর্ণভাবে শিওর ছিল যে এটাই এখানে ম্যানেজার, আর সে কিউরিয়াসের সাথে ইরফানকে ওই ছেলেটিকে দেখাচ্ছিল। বাট যখনই তার ফেসের এক সাইড ইরফান দেখতে পায় সে অবাক হয়ে যায়, কারণ এটা তার এক্স সাংয়ান ছিল। আর সে সেখান থেকে যেত তার আগেই বাই মিস্টেকলি তার ওয়েটের সাথে ধাক্কা লেগে যায়, যার কারণে সমস্ত রিং তার ড্রেসেই পড়ে যায়, যা পরিষ্কার করার জন্য সে ওয়াশরুমে যায়। সাংয়ানও তাকে দেখে নিয়েছিল, তাই ওয়াশরুমের বাইরেই অপেক্ষা করছিল। আর যখন সেখানে ইরফান আসে তাকে জ্যাকেট দিয়ে বলে, এখানে ওনার আমি, তাই কোনো কাস্টমারের কোনো অসুবিধা হোক তা আমি চাই না, তাই আজকের খাওয়ার তোমাদের জন্য ফ্রি। আর এখানে সাংয়ান এমন বিহেভ করছিল যেমন কি সে ইরফানকে চেনে না, তাই ইরফানও এমনটাই প্রেজেন্ট করে যেমন কি সাংয়ান তার জন্য কোনো নন পারসন। যখন সে জ্যাকেট নিয়ে তার ফ্রেন্ড শাওয়ার কাছে আসে সে তাকে জানায়, আমি ওনার সাথে দেখা করেছি আর আজকের ফুড ওনার তরফ থেকে আমাদের জন্য ফ্রি। তখন এখানে ওয়েটার আসে আর তাদেরকে ড্রিঙ্ক সার্ভ করে আর তার সাথে সাথে রিফান্ডও দেয়। ইরফান এমন ফ্রিতে খাবার নেওয়া তার ঠিক মনে হয় না আর দূর থেকে সাংয়ান তাদেরকে দেখে যাচ্ছিল। তখনই ওয়েটার এখানে ফিরে আসে আর বলে ওনারা ফ্রিতে খাবার নিতে মানা করে দিয়েছে আর তারা জানিয়েছে
আর তাদের কথা শুনে আমরা এইটুকু জানতে পেরেছি যে তারা আপনার জন্য এখানে এসেছে, যা শুনে তো ওখানে বারটেন্ডার হেভিংও অনেক বেশি হাসে। নেক্সট সিনে তাদেরকে আমরা মেট্রোতে দেখি, যেখানে জো ইভানকে জিজ্ঞাসা করছিল তুমি রেন্টাল হাউসে শিফট হতে পেরেছে কিনা জিজ্ঞাসা করছিল। অ্যাকচুয়ালি এটা সেই খুঁজেছিল, কারণ এটা তার ওয়ার্ক প্লেসের কাছাকাছি ছিল। বাট এখানে তো ইভান নিজের ভাবনাতেই ডুবেছিল। সে ভাবছিল যদি স্কুল টাইমে সে সাঙ্গিয়ানের থেকে আলাদা না হতো, হয়তো সে প্রেজেন্ট টাইমে অনেক হ্যাপি আর সাহসী হতো। যখন সে ফিরে আসে তার কোটিরিয়ান্স তাকে সাথে খাবার খেতে বলে, বাট এখানে বেশিরভাগই মেল ছিল, তাই ইরফান আনকমফোর্টেবল ফিল করে অ্যান্ড নিজের রুমে চলে আসে। নেক্সট ডে সে আবারও বাড়ি আসে। আগের রাতে যে ব্রেসলেটটি তারা এখানে ছেড়ে দিয়ে গিয়েছিল তা নেওয়ার জন্য, বাট ওইটা জো বলে আগের রাতে সাঙ্গিয়ান এখানে সাবস্ক্রাইব করেছিল, হয়তো সেটা তার কাছেই আছে। তাই ইরফান তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বলে ঠিক আছে, যখন তা পাওয়া যাবে তখন এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। বাট সে তার নাম্বার দিত, তখন সেখানে সাঙ্গিয়ান চলে আসে। তার স্টাফ মিংবুকে বলে লকারে চেক করতে, কারণ ছেড়ে যাওয়ার সমস্ত আইটেম ওখানেই রাখা হয়। আর সত্যি সত্যি ওই ব্রেসলেটটি ওখানেই ছিল। অ্যাকচুয়ালি এই ব্রেসলেটটি চাওকে কোনো স্পেশাল ব্যক্তি গিফট করেছিল, তাই এটা তার জন্য ইম্পর্টেন্ট ছিল। এখানে চাও তাকে কল করে বলে তুমি এটা তোমার কাছেই রেখে দাও, আমি টাইমে এটা নিয়ে নেব। বাট এই রাতেই তার সাথে কিছু খারাপ ঘটে যায়। অ্যাকচুয়ালি লেট নাইট এক টেনেন্টের ওয়াইফ স্ন্যাক নেওয়ার জন্য বাইরে গিয়েছিল, আর ওই টেনেন্ট যার খারাপ নজর অনেক দিন ধরেই ইরফানের উপর ছিল, অ্যান্ড সে টেনে হিজড়ে তাকে রুমে নিয়ে যায়। আর তাকে ভয় দেখানোর জন্য এটাও বলে আমি তোমার রুমে আগে থেকে ক্যামেরা ফিক্স করে রেখেছি, আর তুমি যতই চিল্লাও না কেন এখানে কেউ নেই, তুমি আর আমি ছাড়া। তখনই দ্বিতীয় এক টেনেন্ট ফিরে আসে, আর সে ওই পার্সনকে ধরে নেয় আর ইরফানকে বলে পুলিশকে কল করতে। নেক্সট সিনে আমরা দেখি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছিল, আর এটাও বলে তোমার রুমে আমরা এমন কোনো ক্যামেরা পাইনি, তাই তুমি নিশ্চিন্তে বাসায় ফিরে যাও। কিন্তু ইরফান তো এত ভয় পেয়েছিল যে ব্রেসলেট দেওয়ার বাহানায় তার বাসায় চলে আসে। বাট রাতেও তার ঘুম আসছিল না, আর তার মনে পড়ছিল কিভাবে তার মম তার খারাপ সময় তাকে একা ছেড়ে দিয়েছিল। নেক্সট মর্নিং ব্রেকফাস্টের টেবিলে চাওয়ের হ্যাপি ফ্যামিলিকে দেখে সে কমফর্ট ফিল করে। এরপর টিভি স্টেশনে ইলিগাল বিজনেসের ওনারে হেল্প করার জন্য তাকে পুরস্কৃত করা হয়। আর এটাও বলা হয় এত সাহস তুমি কোথা থেকে পেলে। সেভাবে হয়তো এটা তারই আর এক রূপ, যেটা তার মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে। আর সুপারভাইজার জিয়াও তার এই সাহসিকতা দেখে তাকে ফর্মালি হায়ার করে নেয়। নিউ ইয়ারের লাইভ ব্রডকাস্ট করার জন্য তাকেও তার সাথে যেতে বলে। নতুন বছরে রাস্তায় প্রচুর পরিমাণে মানুষের জ্যাম ছিল, আর এখানে সে যখন কারে হয়ে যাচ্ছিল সে সাঙ্গিয়ানকে দেখতে পায়, তাই সে নিজেকে লুকানোর চেষ্টা করে। তার কালিকটা বলে কি হলো, তুমি কি তোমার পুরনো প্রেমিককে দেখতে পেয়ে গেলে নাকি। এরপর ইরফান তার ফ্রেন্ড জিয়াওয়ের কাছে যায় যে এখানে কোল্ড ড্রিঙ্ক সেল করছিল। ইরফান তার ফ্রেন্ডের কাছ থেকে একটি মাস্ক নেয় আর ওয়াশরুমের দিকে যায়। সেখানে আবারও তার সাঙ্গিয়ানের সাথে দেখা হয় যে এই সময় তার মমের সাথে ছিল। তার মম তাকে বলছিল তোমার সিস্টার কলেজ এন্ট্রান্স এক্সামের জন্য অনেক বেশি প্রেসার নিচ্ছে, তাই আমি চাই তুমি তাকে বোঝাও। আমি এখন যাচ্ছি তোমার ড্যাডির কাছে। এখানে সাঙ্গিয়ান তার সিস্টারকে ইনসাল্ট করতে করতে তাকে এনকারেজ করছিল যে আমি তো আমার সময় না পড়েই নানবো চলে গিয়েছিলাম। হ্যাঁ জানি আমার মতো তোমার মধ্যে পোটেনশিয়াল নেই, বাট আমার বিশ্বাস তুমি করে নেবে। এখানে চাও ইরফানকে কল করে জানায় যে সে সাঙ্গিয়ানকে গ্রুপ মেসেজ ফরওয়ার্ড করেছে। আর যা দেখে ইরফানও অবাক হয়, কারণ সে ভেবেছিল সাঙ্গিয়ান হয়তো আর উইচ্যাট ইউজ করে না। আর যেখানেই আমরা দেখি সাঙ্গিয়ানের ফ্রেন্ড জিয়াও তাকে কল করেছিল হ্যাপি নিউ ইয়ার বলার জন্য। ইরফান যে সাঙ্গিয়ানের স্ট্যাটাস চেক করছিল, বাট সেখানে কোনো স্ট্যাটাস শো করছিল না। সেভাবে হয়তো সাঙ্গিয়ান তাকে ব্লক করে রেখেছে। যখন জি জামশের সাথে কথা বলে সাঙ্গিয়ানকে তার ফোন দেয়, সে সেখানে ইরফানের মেসেজ দেখতে পায় আর রিপ্লাই কোয়েশ্চেন মার্ক পাঠায়। এক মুহূর্তের জন্য ইরফানে মনে হচ্ছিল যে সে সাঙ্গিয়ানকে একবার জিজ্ঞাসা করেই নিক যে সে কি তাকে চিনতে পারেনি, বাট বলে ডোন্ট পারি তুমি যদি না খুশি হও। এরপর সে আর তার টিম লোকেদের ইন্টারভিউ নিচ্ছিল, আর ঠিক 12টার সময় ফায়ারওয়ার্কস শুরু হয়। আর ওই মুহূর্তে হঠাৎই সাঙ্গিয়ান আর ইরফানের ধাক্কা লেগে যায়, যেখানে সাঙ্গিয়ান তাকে হ্যাপি নিউ ইয়ার বলে এগিয়ে চলে যায়। সোহাও যে সাঙ্গিয়ানের সাথে কথা বলছিল সেভাবে হয়তো সাঙ্গিয়ান তাকে উইশ করেছে, তাই সে তাকে থ্যাঙ্কস বলে। বাট সাঙ্গিয়ান বলে আমি তোমাকে বলিনি। ইরফানেরও মনে হয় যে সে তাকেই বলেছে। সিন 6 বছর আগে শিফট হয়, যেখানে ইরফানকে তার ড্যাড স্কুলে ছাড়তে এসেছিল। আর যেহেতু আজ ইরফানের স্কুলে ফার্স্ট দিন ছিল, তাই সে জানতো না তার ক্লাস কোনটা। এখানে সে সাঙ্গিয়ানকে বাস্কেটবল খেলতে দেখে তাকে সিনিয়র ভেবে বসে আর জিজ্ঞাসা করে ক্লাস 17 কোথায়, তাকিয়ে তুমি আমায় বলতে পারবে। সাঙ্গিয়ান বলে দেয় আর এটাও জানায় আমি আজ জুনিয়র। এরপর সে যখন ক্লাসে আসে
স্যার তাকে সাংয়ান ভেবে বসে, কারণ তার নামটাই এমন ছিল। তখনই সাংয়ান এসে বলে, আমি সাংয়ান। টিচার বলে, লেট আসার কারণ? তোমরা কি একসাথে এসেছো? ইভান বলে, নো, অ্যাকচুয়ালি আজ আমার স্কুলের ফার্স্ট দিন, তাই আমি ক্লাসরুম খুঁজতে লেট করে ফেলেছি। আর সাংয়ান যে মজা করে বলে, আজ আমার ড্যাড ভুল করে আমাকে জুনিয়র স্কুলে ছেড়ে দিয়েছিল। যা শুনে তো ইরফানের সাথে সাথে বাকি স্টুডেন্টরাও হাসে। স্যার তাদেরকে লাস্টের বেঞ্চে গিয়ে বসতে বলে, আর এভাবেই স্কুলের ফার্স্ট দিন তারা একে অপরের ডেস্কমেট হয়ে যায়। সিন প্রেজেন্টে শিফট হয়, যেখানে ব্রডকাস্ট শেষ করে যখন ইরফান বাইরে আসে, চৌ বলে, চলো আমার সাথে আজ নিউ ইয়ারের ইভেন্টে। বাট ইরফান মানা করে, কারণ তাকে অফিসে গিয়ে ম্যাটেরিয়ালসও অর্গানাইজ করতে হবে। আর যে সুপারভাইজারও শুনে নেয় আর তাকে বলে, নিজের মধ্যে থাকা নেগেটিভিটি দূর করার জন্য মাঝে মাঝে নিজেকেও একটু সময় দেওয়া দরকার। বাসায় ফেরার সময় কারের মধ্যে থেকে সে ফায়ার বাক্সের ফটো তোলে আর বাসায় ফিরে সেটা স্ট্যাটাস লাগায় অ্যান্ড ক্যাপশনে উইশ লেখে যে এই বছর যেন আমার সমস্ত ইচ্ছা পূরণ হয়। বারে সাংয়ান ইরফানকে খুঁজে যাচ্ছিল, সেখানে চৌ আস্তে আস্তে পড়ে যায়। সুহাও তার হেল্প করে। সুহাও তাকে ইরফান ভাবছিল। চৌ বলে, আমি তার ফ্রেন্ড। সুহাওয়েরও মনে পড়ে যায়। সে সাংয়ানকে দেখিয়ে বলে, সে আমার ক্লাসমেট ছিল, এখন আমরা বিজনেস পার্টনার। যা শুনে চৌ ইরফানকে ভয়েস মেসেজ পাঠায় যে তুমি সাংয়ানকে চিনতে পেরেছো, বাট তা আমায় জানাওনি কেন। এদিকে বাসায় ইরফান সাংয়ানের চ্যাট লিস্ট চেক করছিল, বাট সাংয়ান তো কোনো মেসেজের রিপ্লাই দেয়নি। এরপর সে ভালো করে ডোর লক করে আর ঘুমিয়ে যায়। নেক্সট ডে সে তার কলিগ বাংলির অ্যাপার্টমেন্ট দেখতে এসেছিল, যা সে ভাড়াতে নেবে। অ্যাকচুয়ালি এই অ্যাপার্টমেন্টে দুটো রুম ছিল, যেখানে বাংলি অ্যান্ড তার ফ্রেন্ড থাকতো। বাট কয়েকদিন আগেই ওই ফ্রেন্ডের কোনো বড়লোক বিয়ে হয়েছে, তাই সে এখন তার সাথেই থাকছে। আর বাংলি আননোন কাউকে ভাড়া দিতে চাইছিল না, তাই ইরফানের ব্যাপারে যখন সে জানতে পারে, তাকে এই অফারটা সে দেয়। সে তাকে রুম দেখাচ্ছিল, তখনই তার বয়ফ্রেন্ড কল করে, তাই সে চলে যায়। ইরফান আগে যেখানে থাকতো সেখানে থেকে এখানে ভাড়াটা একটু বেশি ছিল, বাট তাও সে রাজি হয়েছিল, কারণ এখানে কোনো মেল টেনেন্ট নেই। বাংলি তার এক্স বিএফের সাথে ইরফানকে লাঞ্চের জন্য নিয়ে যাচ্ছিল, আর কোইন্সিডেন্টলি তার এক্স সুহাও ছিল, যে ব্রেকআপের পরও বাংলিকে পাওয়ার জন্য তার পিছনে পড়েছিল। সে ইরফানকে চিনতে পেরে যায়, বাট ইরফান তাদের সাথে যেতে চাইছিল না, কারণ তার মনে হচ্ছিল সে কাবাবে হাড্ডি হচ্ছে। বাট বাংলি তাকে জোর করে কারের পেছনে সিটে বসিয়ে দেয়, যেখানে সাংয়ান আগের থেকেই ঘুমোচ্ছিল। সুহাও বলে, আরে ইয়ার, এবার তো উঠে যাও আর নিজের লাভ ইন্টারেস্টের সাথে কথা তো বলে নাও। এমন অকওয়ার্ড সিচুয়েশনে ইরফান বলে, তোমার কথাও ভুল হচ্ছে। সুহাও বলে, মোটেই নয়, পুরো ক্লাস জানতো তোমাদের একে অপরকে নিয়ে ফিলিংস কি। রেস্টুরেন্টে পৌঁছে সুহাও তার বাকি দুই ফ্রেন্ডের সাথে আলাপ করিয়ে দেয়, বেইন অ্যান্ড হেইন। লাঞ্চের টেবিলে যখন সুহাও নিউ ইয়ারের দিন ওভারটাইম কাজের কথা বলছিল, বাংলিও বলে, আমি ওই দিন ওভারটাইম কাজ করছিলাম। যা শুনে ইরফান ভাবে সে কত সুন্দরভাবে মিথ্যে বলে দিল। এখানে সুহাও তাকে খুব দামি একটি গিফট দেয় আর বলে, আজ সাংয়ানের বার্থডে, তাই আজকে ডিনারটা তারই বার্থডে সেলিব্রেশন ভাবতে পারো। এরপর তারা ওয়াশরুমে চলে আসে, যেখানে বাংলি ইরফানকে বলছিল, সাংয়ান হ্যান্ডসাম, তার সাথে সাথে রিচও, তারপরও তুমি তাকে রিজেক্ট কেন করলে? যেভাবে সাংয়ানের তরফ থেকে কোল্ড ভাইবস আসছিল, মনে হয় না তার মনে তোমার জন্য আর কোনো ফিলিংস আছে এখন। তোমার এত ভালো সুযোগ হাতছাড়া করা উচিত হয়নি। কখনো কখনো ভালো পার্টনার খুঁজে পাওয়া প্রমোশন পাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়। সে যখন ওয়াশরুমের বাইরে আসে, সাংয়ানকে দেখে বলে, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, কেমন আছো তুমি? সাংয়ান বলে, অনেকদিন পর মানে? পরশুই তো নিউ ইয়ারের রাতে দেখা হয়েছিল আমাদের, ভুলে গেছো তুমি? ইরফান বলে, আমি তো মাস্ক পরেছিলাম, আমি বুঝতে পারিনি তুমি আমাকে চিনে ফেলবে। সাংয়ান বলে, করতে পারলে না, লেকিন গলত ফহমিয়া মত পারলা। আমি নয়, বরং আমার সিস্টার তোমাকে দেখেছিল, আর সে বলছিল তুমি নাকি আমাকেই দেখে যাচ্ছিলে। ইরফান বলে, তোমাকে আমি দেখে যাচ্ছিলাম কারণ আশেপাশের লোকেরা বলছিল তোমার প্যান্টের চেন নাকি খোলা ছিল, আর সেই ব্যাপারেই তারা কথা বলে যাচ্ছিল। আর সে তাকে এমন উপস মোমেন্টে ফেলে সেখান থেকে পালিয়ে আসে, আর তার কাজ আছে বলে সেখান থেকে বাইরে চলে আসে। সে পাশেই ট্যাক্সির জন্য ওয়েট করছিল, তখনই সাংয়ান আসে আর জিজ্ঞাসা করে, তোমার কি মনে আছে সুহাও কোথায় তার কার পার্ক করেছে? আমাকে একটু দেখাবে? ইরফান তাকে কারের কাজ পর্যন্ত নিয়ে যায়। ইরফান তাকে বলে, অনেক রাত হয়ে গেছে, ট্যাক্সি পাচ্ছি না, তুমি কি আমায় ড্রপ করতে পারবে? সাংয়ান যখন লোকেশন চেক করে, তা তার লোকেশনের থেকে অনেক বেশি দূরে ছিল। ইরফান বলে, ইটস ওকে, আমি ট্যাক্সি করেই চলে যাব। বাইরে এসে যখন সে চেক করে ট্যাক্সি আসতে এখনো 1 ঘন্টা সময় লাগবে, সে দাঁড়িয়েই ছিল। তখনই সেখানে সাংয়ান আসে অ্যান্ড বলে, আমি বলেছিলাম আমার লোকেশনের থেকে দূরে, বাট আমি এটা বলিনি যে আমি তোমায় ড্রপ করতে পারবো না। ওকে, এবার কারে বসো।
যেতে যেতে ইরফান জিজ্ঞাসা করে, তো আজ তোমার বার্থডে? সাংয়ান বলে, কেন, তুমি কি ভুলে গিয়েছিলে? এখানে আমাদেরকে পাস্টের একটি সিন দেখানো হয় যেখানে স্কুল টাইমে ইরফানের বার্থডেতে সাংয়ান তাকে একটি ডান্সিং ডল গিফট করেছিল। ইরফান তখন তাকে বলেছিল, আজ থেকে আমিও তোমার বার্থডে মনে রাখবো। প্রেজেন্ট টাইমে ইরফান তাকে তার বাসা থেকে কিছু দূরেই ড্রপ করতে বলে, বাট সাংয়ান একদমই তার বাসার বাইরে তাকে ড্রপ করে। সে যখন ভেতরে আসে সে তার বিড়ালকে দেখতে পাচ্ছিল না, তখনই সে পাশের আওয়াজ থেকে কারোর আওয়াজ শুনতে পায়। যখন সে সেখানে গিয়ে দেখে সেখানে ওই টেনেন্টের কিছু ফ্রেন্ডরা ছিল যারা ইরফানের কারণে জেলে গিয়েছিল, আর এই বদমাশগুলো তারই বদলা নেওয়ার জন্য এখানে এসেছিল। বাট ইরফান যে কোনো ভাবে সেখান থেকে পালিয়ে আসে, বাট এই বদমাইশেরা এখনো ইরফানের পিছু ছাড়ে না। আর দৌড়তে দৌড়তে ইরফান একটি বন্ধ গলিতে এসে পৌঁছয় যেখান থেকে পালানোর আর কোনো রাস্তা ছিল না। ওই মুহূর্তেই সাংয়ান ঢিল ছুঁড়ে তাদেরকে ডিস্ট্র্যাক্ট করে অ্যান্ড ইরফানকে কারে নিয়ে গিয়ে বসায়। ওই 3 বদমাইশদের সাথে তার ফাইট হয়। সে ইরফানের সেফটির জন্য ওই 3 বদমাইশকে কার থেকে দূরে নিয়ে যায়, আর সুযোগ বুঝেই কার ড্রাইভ করে সোজা পুলিশ স্টেশনে চলে আসে। বদমাইশগুলোকে অ্যারেস্ট করানোর পর ইরফান যখন বাইরে আসে সে সাংয়ানের ফেসে আঘাত দেখে তাকে হাসপাতালে যেতে বলে। বাট সাংয়ান বলে, তুমি আমাকে ওখানে দেখার পরও আমার হেল্প কেন নিলে না, পালিয়ে কেন গেলে? অ্যাকচুয়ালি ইরফান যখন ওই বদমাইশদের থেকে পালাচ্ছিল তখন সাংয়ান সিঁড়ির কাছে দাঁড়িয়ে সুহাবের সাথে কথা বলছিল যে তাকে কেক কাটার জন্য ডাকছিল। বাট প্রেজেন্ট টাইমে ইরফান বলে, আমি এইসবে তোমাকে ইনভলভ করতে চাইনি, আর এমনিতেও তারা 3 জন ছিল আর তুমি একা। সেই জন্যই ইরফানের বারবার বলার কারণে শেষমেশ সে কার মেডিকেল শপে দাঁড় করায়। সে যখন মলম নিয়ে আসে সাংয়ান তা ঠিক করে লাগাতে পারছিল না, তাই ইরফান তার হেল্প করে। ইরফান তাকে জানায় যে নিউ অ্যাপার্টমেন্ট ভাড়ায় নিয়েছে, শুধু সেখানে শিফট হয়নি। সাংয়ান তার সেফটির জন্য তার সাথে তার পুরনো রেন্টাল হাউসে যায় জিনিসপত্র গোছাতে অ্যান্ড তার নিউ অ্যাপার্টমেন্ট পর্যন্ত পৌঁছতে তার হেল্প করে। এরপর সে তাকে তার রুম পর্যন্ত ছাড়তে চাইছিল, বাট ইরফান বলে, অ্যাকচুয়ালি আমার রুমমেট একটি মেয়ে, তাই তোমাকে দেখে সে হয়তো আনকমফর্টেবল ফিল করতে পারে। সাংয়ান ওকে বলে নিজের কারে চলে আসে, যেখানে সামনের সিটে ইরফানের পুরনো বাসার চাবি দেখে সে। আর কিছুদিন পর সে আবারও তার ওই পুরনো বাসাতে যায় যেখানে ওই বদমাশরা জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিল, আর তারা এখানে বলছিল আমাদের আগেই ইরফানের রুমে ক্যামেরা ইনস্টল করে দেওয়া দরকার ছিল। আর যা শুনে তো সাংয়ান ওই বদমাইশদের আচ্ছা করে ধুলাই করে আর ইরফানের রুমে এসে ক্যামেরা খুঁজতে থাকে। আর অনেক খোঁজার পর যখন সে ক্যামেরা পায় না সে শান্তির নিঃশ্বাস পেলে। ফার্স্টে একটি সিন থেকে হয় যেখানে স্কুল টাইমে একদিন ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, তখন স্টুডেন্টরা ব্যালকনিতে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে সে আকাশের দিকে তারা দেখছিল। সবাই তো তাকে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কারণ অন্ধকারে এভাবে তার খোলা চুল দেখে সবাই তাকে ভূত ভেবে বসেছিল। এমনকি এক ছেলে তো তাকে ভূত বলেও দেয়, যা সাংয়ান সহ্য করতে পারে না। আর ওই ছেলেকে বলে, তুই নিজের তোমরা দেখেছিস, ভূতের থেকে কম কি লাগিস তুই? সুহাও বলে, আরে সে তো মজা করছিল, বাট তাও তুমি সহ্য করতে পারলে না, মনে হয় ইরফান তোমার লাভ ইন্টারেস্ট। সে তাকে তার মুখ বন্ধ রাখতে বলে, বাট ইরফান তার এই কথা শুনে নিয়েছিল আর খারাপ লাগার জায়গায় তার এই ওয়ার্ডটা যেন ভালোই লেগেছিল অ্যান্ড সে তাকে দেখে স্মাইল করছিল। সিন প্রেজেন্টে শিফট হয়। বাংলি যখন এখানে আসে রুমের বাইরে ইরফানকে দেখতে পায়। ইরফান জানায় পুরনো বাসাতে কিছু প্রবলেমের কারণে খুব তাড়াতাড়ি এখানে শিফট হতে হলো। বাট ঘরের ভেতরে ঢোকা মাত্রই বাংলি বলে, আমার ক্যাটে অ্যালার্জি, তাই তোমার ফ্রেন্ডকে এটা দিয়ে দাও। বাই দ্য ওয়ে, তুমি এখান পর্যন্ত কি করে এলে? সে বলে, আমি সাংয়ানের হেল্প নিয়েছি। বাংলি বলে, আরে ইয়ার, এটা করা তোমার ঠিক হয়নি, দেখবে এবার তো সেও অনেক বেশি ভাও নেবে আর সবাইকে বলে বেড়াবে যে তুমি তার পিছনে পড়ে আছো এখনো, আর এইভাবেই সে তোমার মজা নেবে আর তারপর তোমাকে ডাম্প করে দেবে। সব রিচ ছেলেরাই এমনই হয়। ইরফান তাকে বেশি কিছু বলে না, শুধু ঘাড় নাড়াতে থাকে। নেক্সট দিন ইরফান টিভি স্টেশনের বাইরে তাকে খুবই ধনী এক ছেলের সাথে হেসে কথা বলতে দেখে যে তাকে ফ্লাওয়ার দেয়। আর বাংলিও হাসতে হাসতে তার কারে চলে যায়। সিচেন বলে সে আবারও নতুন মাল ফুটিয়েছে মুরগি বানানোর জন্য। নাইটে যা ওই ফোনের অ্যাপার্টমেন্টে আসে তার ক্যাট নিয়ে যাওয়ার জন্য। তখন এই রুমের বাইরে বাংলির আওয়াজ তারা শুনতে পায় যে সুহাওকে কল করে বলছিল, আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তাই এখন আমি আর তোমার জিএফ নয়, তুমি কি এইটুকু কথা বুঝতে পারছো না? সুহাও স্যাড হয়ে বলে, তুমি এমন কেন বলছো? তোমার যা দরকার ছিল তা আমি তোমায় দিয়েছি। বাংলি বলে, তোমার দেওয়া সমস্ত গিফট কালই তোমার অ্যাড্রেসে আমি পাঠিয়ে দেব। আর কল কাট করে দেয়। বাংলি ইরফানকে বলে কোনো ডেলিভারি বয়ের বন্দোবস্ত করে দেওয়ার জন্য, বাট চাও এক্সট্রা টাকা কামানোর জন্য বলে আমি নিজেই ডেলিভারি করে দেব। ও বাংলির প্যাকিংয়ে হেল্প করে। তখনই সেখানে সুহাও আসে আর বলে, আমার জন্য এইসব গিফট ইম্পর্টেন্ট নয়, বরং
আমাদের রিলেশনশিপ বেশি ইম্পর্ট্যান্ট। আর কিছুদিন আগেও তো আমরা কত ভালো সময় কাটালাম, তাহলে এখন তোমার কি হয়ে গেল? সে বলে ওটা ফেয়ারওয়েল ডিনার ছিল। নেক্সট ডে অফিসে ইরফানের কালিগ তাকে বলে অ্যাড ডিপার্টমেন্ট থেকে বাঙালি কোনো বড় পার্টিকে ধরে নিয়েছে, তাই সে এখান থেকে চলে যাচ্ছে। তখনই ইরফানের কাছে তার পুরনো ল্যান্ডলর্ডের কল আসে, যে তাকে বাসার চাবি চাইছিল, বাট ইরফান তো চাবি খুঁজে পাচ্ছিল না। তখনই সাংয়ানের মেসেজ আসে আর বলে চাবিটি আমার কাছে আছে, তাই আমার বাড়ি এসে তা নিয়ে যাও। ইরফানের সেখানে একা যেতে অনেক বেশি awkward লাগছিল, তাই সে তার দুই কলিগকে সাথে করে নিয়ে যায়। তারা দুজনে দূরে থেকে ইরফানকে সাংয়ানের সাথে কথা বলতে দেখছিল, আর তারা ভাবছিল এটা কোনো নর্মাল ডিনার বলে তো আমার মনে হয় না। ইরফান সাংয়ানকে চাবি ও ওই দিন তার এত হেল্প করার বদলে ট্রিট দেওয়ার কথা বলে। সাংয়ান বলে যতক্ষণ না হ্যাঁ বলি তুমি চুপ হবে না, তা বলো কবে ও কোথায় যেতে হবে। তখনই সাংয়ানের কাছে কল আসে, তাকে জানানো হয় সে যেই বিল্ডিংয়ে থাকে সেখানে নাকি আগুন লেগে গিয়েছে। অ্যাকচুয়ালি নিচের বিল্ডিংয়ের লোকেরা চার্জ দিয়েছিল, আর শর্ট সার্কিট লাগার কারণে এই আগুনটি লেগে গিয়েছে, যা 8 ফ্লোর থেকে 9 ফ্লোর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই খবরটা শুনে ইরফান তাকে বলে তুমি কি তোমার অ্যাড্রেসটা আমাকে বলবে, আমি ওখানে রিপোর্টিং করার কথা ভাবছি। তখনই সুপারভাইজারের কল আসে, আর সেখানেই তাকে যেতে বলে। যেহেতু তারা সেখানেই যাচ্ছিল, তাই তারা সাংয়ানকেও সাথে করে নিয়ে যায়। সেখানে পৌঁছে তারা রেস্টুরেন্টে ইন্টারভিউ নেয়। তারা জিজ্ঞাসা করে আগুন কি করে লাগলো। রেস্টুরেন্ট জানায় 8th ফ্লোরের লোকেরা কিছু চার্জিংয়ে বসিয়েছিল, আর শর্ট সার্কিট থেকেই এই আগুনটি লেগেছে। আগুন এত তীব্র ছিল যে তা 9th ফ্লোর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। চিয়ান সাংয়ানকে বলে আপনার জন্য সত্যি খারাপ লাগছে, আপনি চাইলে কিছু বলতে পারেন যাতে ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করতে আমরা আপনার হেল্প করতে পারি। সাংয়ান বলে তার কোনো দরকার নেই, এমনিতেও আমার বাসাতে ইম্পর্টেন্ট কিছু ছিল না। তারা বলে ওকে, তো আপনি কি পাবলিকদের এই ব্যাপারে কিছু বলতে চান, বা আপনি আপনার তরফ থেকে কিছু বলতে চান? এখানে সাংয়ান ইরফানের দিকে তাকিয়ে বলে আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। এটা সেই মেসেজের রিপ্লাই ছিল যা নিউ ইয়ারের দিন ইরফান তাকে করেছিল। অফিসে ফিরেও ইরফান বারবার সাংয়ানের ওই ইন্টারভিউ দেখে যাচ্ছিল, আর ভাবছিল সে কি এটা তাকে বলেছে। তার কলিগরা বলে তোমার ক্লাসমেট তো কত বেশি শান্ত, এত বড় দুর্ঘটনার পরেও তাকে কত শান্ত দেখাচ্ছিল। আর এক কলিগ বলে কিছু কিছু মানুষ বাইরে থেকে যেমন দেখতে হয় ভেতর থেকে একদমই তেমন হয় না। নেক্সট ডে বাংলি বলে সে টিভি স্টেশনের জব ছেড়ে দেবে, কারণ এখানে কাজ বেশি আর স্যালারি খুবই কম। তার কাজিন তার জন্য কোনো ভালো জব খুঁজেছে, তাই সে এখান থেকে চলে যাবে, কারণ তার কাজের লোকেশন এখান থেকে অনেকটাই দূরে। যা শুনে ইরফানের তো হেডেক শুরু হয়ে যায়, কারণ বাংলি যদি এখান থেকে চলে যায় তাহলে তাকে এই বাসের ভাড়া একাই পে করতে হবে, আর যা তার দ্বারা অ্যাফোর্ড করা সম্ভব ছিল না। বাংলি বলে ডোন্ট ওয়ারি, আমি অ্যাডভান্স টাকা ফিরিয়ে নেব না, আর তাই এই মাসের রেন্টও তোমাকে পে করতে হবে না। আর তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি কোনো রুমমেট খুঁজে দেবো, আর তাও আবার ফিমেল, আর তাকে রুম দেওয়ার আগে তোমার থেকে পারমিশন নেব। যা শুনে ইরফান একটু নিশ্চিন্ত হয়। এরপর ইরফান তার পুরনো ল্যান্ডলর্ডের রেন্টাল হাউসে যায়, যেখানে তাকে ওই লেডি কথা শুনিয়ে বলে একটা সামান্য ব্যাপারের জন্য এত বড় সিক্রেট করার কি দরকার ছিল। এখন শুধুমাত্র তোমার জন্য আমি কোনো নতুন ভাড়াটিও পাচ্ছি না। নতুন বছরে নতুন ভাড়াটিও পাওয়া কত মুশকিল, তা তো তুমি ভালো করে জানো। এই সব কিছু তোমার দোষ। ইরফান বলে পুলিশের কাছে প্রমাণ আছে, আমিও ওই সময় চুপ করেছিলাম, নয়তো আপনার এই জায়গাটাও নিউজে দেখাতো। যা শুনে ওই ওনারের তো মুখই বন্ধ হয়ে যায়। তারপর ইরফান বাসায় ফিরে এলে দরজা খোলা দেখে, ভয়ে ভয়ে সে ভেতরে যায়, আর সেখানে কারো ছায়া দেখতে পায়। সে এত বেশি ঘাবড়ে যায় যে সে পুলিশকে কল করে অ্যান্ড আশেপাশে নেবারদের দরজা নক করা শুরু করে দেয়। তার আওয়াজ শুনে সাংয়ান বাইরে আসে, আর তাকে দেখে সে পুলিশকে বলে সরি, অ্যাকচুয়ালি আমি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল, আমি কাউকে চোর ভেবে বসেছিলাম। সাংয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, সেও তাকে একই কোশ্চেন করে। এরপর ইরফান বাংলিকে কল করে আর জিজ্ঞাসা করে তুমি কি সাংয়ানকে রুম দিয়েছো? সে বলে হ্যাঁ ইয়ার, কি করতাম, এত কম সময়ে কোনো বিশ্বস্ত ভাড়াটিয়া পাচ্ছিলাম না আমি। এদিকে সাংয়ান সুহাওকে কল করে বকা দিচ্ছিল। সুহাও বলে আরে ইয়ার, আমি তো তোমার হেল্প করলাম, তোমার তো আমাকে থ্যাঙ্কস বলা দরকার, তুমি তো বলেছিলে ওই প্লেসের আশেপাশে তোমার থাকার জায়গা চাই, আর দেখো আমি তো ডাইরেক্ট তোমার পছন্দের মানুষের সাথে যাতে তুমি থাকতে পারো সেই সুযোগটাই করে দিলাম। যা শুনে সাংয়ান বলে আরে ইয়ার, সে একটা মেয়ে, তার জন্য এটা অনেক বেশি awkward, আর তোমার গার্লফ্রেন্ডকে বলার দরকার ছিল তাকে একবার, সে তো আমাকে চোর ভেবে বসেছিল।
এদিকে ইরফান বাঙালিকে বলছিল, বাট তুমি তো আমায় বলেছিলে তুমি আমায় এক ফিমেল রুমমেট খুঁজে দেবে। বাট বাঙালি বলে অনেক রাত হয়ে গিয়েছে আর আমার ঘুমো পাচ্ছে, তাই এই ব্যাপারে আমরা কাল কথা বলবো, আর কল কাট করে দেয়। এরপর ইরফান সাঙ্গিয়ার কাছে এসে বলে, মনে হচ্ছে নিশ্চয়ই কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাই প্লিজ আজকের রাতটা কি তুমি হোটেলে কাটাতে পারবে? আমি তোমার জন্য রুম বুক করে দিচ্ছি। সাঙ্গিয়ান বলে, যদি এতই টাকা থাকে তাহলে তুমি চলে যাও না, রুম শেয়ার করার কি দরকার? ইরফান বলে, এমনিতেও আমি দেরি করে বাসায় ফিরি, তাই তুমি বিরক্ত ফিল করবে। সে বলে, আমার কাছে কোনো অপশন নেই, কারণ এমনিতেও আমার বার ভালো চলছে না, তারপর আমার বাসা ঠিক করার জন্য টাকাও খরচ হচ্ছে। আর তুমি যেদিন লেট করে বাসায় ফিরবে চুপচাপ নিজের রুমে চলে যেও, আমি চেঁচামেচি পছন্দ করি না। যখন সে আর কোনো বাহানা পায় না তখন সে তার বেড়ালের বাহানা দেয় যে তুমি তো বেড়ালও পছন্দ করো না, আর আমার বেড়াল খুব আওয়াজও করে। সে বলে, হ্যাঁ পছন্দ নয়, বাট তোমার অ্যাটিটিউড আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, তুমি কি ভেবেছো আমি আগের মতো এখনও তোমাকে লাইন মারবো? ইরফান বলে, না তুমি ভুল বুঝছো। সাঙ্গিয়ান বলে, তাহলে? ওয়েল এসব ছাড়ো, আমি আমার সমস্ত জিনিস এখানে শিফট করে নিয়েছি, তাই আমাকে এই 3 মাসের সময় দাও, তারপরে আমি এখান থেকে চলে যাব। আর এই 3 মাসে তুমি আমার ক্লোজ আসার চেষ্টা করবে না। ইরফানও তাকে এই ব্যাপারে আর কিছু বলে না, আর সেটা বলে, ঠিক আছে তাহলে তুমি আজ আমার সাথেই শুয়ে পড়ো। যা শুনে সাঙ্গিয়ার মুখ তো হাঁ হয়ে যায়। সে বলে, মানে আমি বলতে চাইছিলাম আমার রুম, যেটা মাস্টার বেডরুম, তুমি সেখানে ঘুমিয়ে যাও, আর এই ব্যাপারে আমরা কাল কথা বলবো। অ্যান্ড সে রুমে চলে যায় আর বাঙালিকে মেসেজ করে বলে কাল ক্যাফেতে দেখা করতে। নেক্সট মর্নিং যখন সে সাঙ্গিয়ানের রুমে যায় সেখানে সাঙ্গিয়ান ছিল না, আর রুমের চাবিও সেখানেই ছিল। এরপর সে ক্যাফেতে যায়, সাঙ্গিয়ানকে মেসেজ করে যে কাল রাতে তুমি কোথায় ঘুমিয়েছিলে। তখন এখানে বাঙালি আসে, যাকে সে সমস্ত কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। বাঙালি বলে, মেল রুমমেট থাকায় কী সমস্যা, আর এমনিতেও সে এখন আর তোমাকে লাইক করে না। আর শোয়ার থেকে আমি জানতে পেরেছি কলেজ টাইমেও তার কোনো গার্লফ্রেন্ড ছিল না, সে বেশিরভাগ টাইমটাই 1G সহ কোনো নামের ছেলের সাথে কাটিয়েছে। আর এমনিতেও ছেলে রুমমেট থাকলে তোমারই ভালো, সে তোমার নানান কাজে হেল্প করতে পারবে, আর ভাড়া দেওয়ার ব্যাপারেও তুমি ফায়দা নিতে পারবে। আমার একজন এক্স আমার রুমমেটই ছিল। ইরফান বলে, তোমার অ্যাড ডিপার্টমেন্টের বস কি এই ব্যাপারে জানে? না, তার ব্যাপারে যার সাথে তুমি লং ড্রাইভে গিয়েছিলে তার স্পোর্ট কারের সাথে, না সেই কাজিনের ব্যাপারে জানে যে তোমার জন্য নতুন জব খুঁজে দিয়েছে। বেসিক্যালি সে পয়েন্ট আউট করছিল যে সে বাঙালির মতো কোনো সুবিধাবাদী মেয়ে নয় যে সবসময় নিজের ফায়দা খুঁজে বেড়াবে। বাঙালি যে অনেক বেশি শকড হয়েছিল তার এমন কথা শুনে, কারণ সে স্বপ্নেও ভাবেনি চুপ থাকা ইরফান এত কথাও বলতে পারে। আর এরপর অফিসে তার দুই কলিগ যখন জানতে পারে তার মেল রুমমেটের ব্যাপারে, তারা বলে যদি সে নেচারে ভালো হয় তাহলে সে তোমাকে প্রোটেকশন দিতে পারবে। যা শুনে ইরফানেরও মনে পড়ে কয়েকদিন আগে এই 3 বদমাইশের হাত থেকে সাঙ্গিয়ানি তাকে বাঁচিয়েছিল, ছেলে হিসেবে সে মোটেই মন্দ নয়। আর সে তাকে জিজ্ঞাসা করে, তাহলে আজ আমরা কোথায় দেখা করছি? আর এখানে এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় জানতে স্টে কানেক্টেড। বাই বাই।